নিজের শাশুড়ির হাতে চড় খেয়ে বাড়ি ছাড়ল কুসুম, কিন্তু এর পেছনে কি লুকিয়েছিল দেবলীনার কোনো ভয়ঙ্কর চাল? একদিকে কুসুমের আসল জন্মপরিচয় নিয়ে তোলপাড়, আর অন্যদিকে তার জন্মদাতা বাবার বেঁচে থাকার খবর। কুসুম কি পারবে তার মৃত মায়ের খুনিকে খুঁজে বের করতে, নাকি নিজের শ্বশুরমশাই রাজবাবুর এক পুরনো পাপ ধ্বংস করে দেবে গাঙ্গুলি বাড়ির সব সুখ? দেখুন আজকের মহা জট পাকানো পর্বে। গল্পের নতুন মোড় শুরু হয় গাঙ্গুলি বাড়ির সেই উৎসবের রাত থেকেই, যখন কুসুম ও আয়ুষ সব বাধা পেরিয়ে এক হয়েছে। কিন্তু এই শান্তির আড়ালে এক ভয়ঙ্কর কালবৈশাখী দানা বাঁধছিল। দেবলীনা জেলের ভেতরে বসে যখন নিজের পরাজয়ের খবর পেল, তখন সে উন্মত্ত হয়ে নিজের হাতের শিরা কাটার চেষ্টা করল। তাকে হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকেই সে বিক্রমের শেষ পরিকল্পনাটি কার্যকর করার নির্দেশ দেয়। এদিকে গাঙ্গুলি বাড়িতে কুসুম ও আয়ুষের সম্পর্কের রসায়ন এক নতুন মাত্রা পায়। আয়ুষ কুসুমকে ব্যবসার প্রধান নির্বাহী হিসাবে ঘোষণা করে এবং তারা দুজনে মিলে গ্রামের গরিব শিশুদের জন্য একটি স্কুল খোলার সিদ্ধান্ত নেয়। কিন্তু কুসুমের মনে বারবার সেই অজানা ডায়েরির কথাগুলো ঘুরপাক খাচ্ছিল, যেখানে লেখা ছিল তার মা মল্লিকা দেবী আসলে দেবলীনার বাবা অবিনাশ চ্যাটার্জির কাছে প্রতারিত হয়েছিলেন। কুসুমের মনে এক প্রবল ইচ্ছা জাগে নিজের শেকড় খুঁজে বের করার। সে আয়ুষকে না জানিয়েই একদিন সেই পুরনো অনাথ আশ্রমে যায়, যেখানে শঙ্করবাবু তাকে পেয়েছিলেন। সেখানে গিয়ে কুসুম জানতে পারে তার জন্মের সময় একটি গোপন লকেট তার গলায় ছিল, যা শঙ্করবাবু সযত্নে লুকিয়ে রেখেছিলেন। লকেটটি খোলার পর কুসুমের চোখের সামনে এক বিশাল রহস্য উন্মোচিত হয়, কারণ লকেটের ভেতর ছিল এক অদ্ভুত সংকেত, যা কলকাতার এক পুরনো ব্যাংকের লকারের চাবি নির্দেশ করছিল। কুসুম যখন সেই ব্যাংকে পৌঁছায়, তখন সে দেখে সেখানে এক বিশাল সম্পত্তি এবং কিছু গোপন দলিল রাখা আছে, যা প্রমাণ করে দেবলীনাদের বর্তমান সম্পত্তি আসলে কুসুমের মায়ের নামে ছিল, যা জালিয়াতি করে অবিনাশ চ্যাটার্জি নিজের নামে করে নিয়েছিলেন। এই সত্য কুসুমের হাতে আসতেই সে বুঝতে পারে কেন দেবলীনা তাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চায়। ঠিক সেই মুহূর্তে ব্যাংকের ভেতর মুখোশধারী কিছু গুন্ডা আক্রমণ করে, যারা দেবলীনার নির্দেশে কুসুমকে শেষ করতে এসেছিল। কুসুম অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে ব্যাংকের সিকিউরিটি অ্যালার্ম বাজিয়ে দেয় এবং সেখান থেকে পালিয়ে বাঁচতে সক্ষম হয়। কিন্তু বাড়িতে ফিরে সে দেখে আয়ুষের ব্যবহার হঠাৎ অদ্ভুত হয়ে গেছে। আয়ুষের ফোনে কে বা কারা কিছু এডিট করা ছবি পাঠিয়েছে, যেখানে দেখা যাচ্ছে কুসুম এক অপরিচিত যুবকের সাথে নিভৃতে কথা বলছে। আসলে সেই যুবক ছিল বিক্রমের এক সহযোগী, যে নিজেকে কুসুমের হারিয়ে যাওয়া ভাই বলে দাবি করছিল। আয়ুষ এবার আর সহজে বিশ্বাস করল না। সে কুসুমকে সোজাসুজি প্রশ্ন করল, এই লুকোচুরি কেন? কুসুম যখন সবটা খুলে বলতে চাইল, তখন ইন্দ্রাণী গাঙ্গুলি সেখানে এসে বাধা দিলেন এবং বললেন, কুসুমের এই অতীত আমাদের পরিবারের সম্মান নষ্ট করছে। কুসুম নিরুপায় হয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু এবার সে একা নয়, সে তার সাথে সেই প্রমাণগুলো নিয়ে গেল, যা দিয়ে সে দেবলীনার সাম্রাজ্য ধ্বংস করতে পারে। কুসুম সোজা ডিআইজি অফিসের দিকে রওনা হয় এবং পথে তার উপর প্রাণঘাতী হামলা হয়। কুসুমের গাড়ি পাহাড়ের খাদে পড়ে গেলে সবাই ধরে নেয় কুসুম আর বেঁচে নেই। গাঙ্গুলি বাড়িতে শোকের ছায়া নেমে আসে এবং আয়ুষ প্রায় পাগল হয়ে যায়। কিন্তু কুসুমকে উদ্ধার করে এক পাহাড়ি আদিবাসী গোষ্ঠী, যারা তাকে সুস্থ করে তোলে। ৩ মাস পর কুসুম এক সম্পূর্ণ নতুন রূপে ফিরে আসে। সে এবার নিজের পরিচয় লুকিয়ে এক কর্পোরেট ইনভেস্টিগেটর হিসাবে দেবলীনার নতুন কোম্পানিতে যোগ দেয়, যে কোম্পানিটি দেবলীনা জেল থেকে প্যারোলে বেরিয়ে বিক্রমের সাহায্যে চালাচ্ছিল। কুসুমের লক্ষ্য ছিল দেবলীনাকে আইনিভাবে পথের ভিখারি বানানো। কুসুম ধীরে ধীরে দেবলীনার সব আত্মসাৎ করা সম্পত্তির ফাইল জোগাড় করতে থাকে এবং একদিন ভরা সভায় দেবলীনার সব মুখোশ খুলে দেয়। আয়ুষ সেখানে উপস্থিত ছিল এবং সে যখন নিজের চোখের সামনে কুসুমকে জীবিত দেখল, তখন তার আনন্দের সীমা রইল না। দেবলীনা যখন বুঝতে পারল সে চারদিক থেকে ফেসে গেছে, তখন সে কুসুমকে লক্ষ্য করে গুলি চালায়, কিন্তু আয়ুষ নিজের বুক পেতে সেই গুলি গ্রহণ করে। আয়ুষের এই আত্মত্যাগ কুসুমের মনে এক আগ্নেয়গিরি সৃষ্টি করে। কুসুম নিজের হাতে দেবলীনাকে পুলিশের হাতে তুলে দেয় এবং আয়ুষকে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ যুদ্ধের পর আয়ুষ সুস্থ হয়ে ওঠে এবং কুসুমের প্রকৃত পরিচয় সারা বাংলার সামনে আসে। কুসুম জানতে পারে সে শুধু এক শিল্পপতির মেয়ে নয়, বরং সে সেই রাজবংশের উত্তরাসূরি, যারা এককালে এই গাঙ্গুলি বাড়ির আদি মালিক ছিল। রাজবাবু ও ইন্দ্রাণী গাঙ্গুলি নিজেদের ভুল বুঝতে পেরে কুসুমের কাছে ক্ষমা চান এবং কুসুমকে বাড়ির বড় বৌমার পূর্ণ মর্যাদা দিয়ে বরণ করে নেন।
কুসুম ও আয়ুষের জীবনে এবার সত্যি পূর্ণিমার আলো নেমে আসে। কুসুম সেই অনাথাশ্রমটিকে এক বিশাল বিদ্যালয়ে রূপান্তরিত করে, যেখানে তার মতো হাজারো অবহেলিত শিশু নিজেদের পরিচয় খুঁজে পায়। গল্পের শেষে দেখা যায় কুসুম ও আয়ুষ সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছে এবং কুসুম বলছে, আমাদের লড়াই হয়তো শেষ হয়েছে, কিন্তু আদর্শের জয়যাত্রা মাত্র শুরু হলো। এভাবেই কুসুম তার বুদ্ধিমত্তা, সাহসিকতা ও অটুট ভালোবাসা দিয়ে এক ঐতিহাসিক জয়ের কাহিনী রচনা করল, যা যুগ যুগ ধরে মানুষের মনে অনুপ্রেরণা হয়ে থাকবে। গাঙ্গুলি বাড়িতে সুখের দিনগুলো যখন মধ্যাহ্নের সূর্যের মতো ঝকঝক করছিল, ঠিক তখনই ভাগ্যের পরিহাসে এক নতুন দুর্যোগের ঘনঘটা দেখা দিল। দেবলীনা জেলে থাকলেও তার চক্রান্তের জাল যে কত গভীরে তা কুসুম বুঝতে পারল যেদিন বাড়ির ড্রয়িং রুমে এক বৃদ্ধার আগমন ঘটল। সেই বৃদ্ধা নিজেকে কুসুমের আসল ঠাকুরমা বলে দাবি করলেন এবং তার হাতে ছিল মল্লিকা দেবীর হাতে লেখা এক শেষ চিঠি, যেখানে লেখা ছিল কুসুমের আসল বাবা আসলে বেঁচে আছেন এবং তিনি বর্তমানে এক মানসিক হাসপাতালে চিকিৎসাধীন। কুসুমের পায়ের তলার মাটি সরে গেল, কারণ সে এতদিন জানত তার বাবা মৃত। আয়ুষ কুসুমের এই অস্থিরতা দেখে তাকে শান্ত করার চেষ্টা করল এবং তারা দুজনে মিলে সেই হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। সেখানে গিয়ে তারা দেখতে পেল এক জরাজীর্ণ পরিবেশে এক ব্যক্তি বসে আছেন, যার চোখের দৃষ্টিতে এক গভীর শূন্যতা। কুসুম যখন তাকে স্পর্শ করল, তখন সেই ব্যক্তি চমকে উঠে মল্লিকা মল্লিকা বলে চিৎকার করতে শুরু করলেন। কুসুম বুঝতে পারল এই ব্যক্তি তার জন্মদাতা পিতা, কিন্তু তার এই অবস্থার পেছনেও যে দেবলীনার পরিবারের হাত আছে তা স্পষ্ট হয়ে উঠল যখন হাসপাতালের রেজিস্টারে দেখা গেল দেবলীনার বাবা অবিনাশ চ্যাটার্জি প্রতি মাসে এখানে মোটা অঙ্কের টাকা পাঠাতেন, যাতে এই ব্যক্তিকে কোনোদিন সুস্থ হতে না দেওয়া হয়। কুসুম প্রতিজ্ঞা করল সে তার বাবাকে সুস্থ করে গাঙ্গুলি বাড়িতে ফিরিয়ে আনবে। এদিকে বাড়িতে ফিরে এসে কুসুম দেখল ইন্দ্রাণী গাঙ্গুলি এক অদ্ভুত আচরণ করছেন। তিনি কুসুমকে এড়িয়ে চলছেন এবং আয়ুষকে বলছেন, কুসুমের এই অতীত পরিচয় আমাদের বংশের রক্তে মিশে গেলে অমঙ্গল হবে। আসলে দেবলীনার এক গোপন সহযোগী বাড়িতে পরিচারক সেজে ঢুকে ইন্দ্রাণী দেবীর কানে বিষ ঢালছিল। সে তাকে বোঝাচ্ছিল যে কুসুমের বাবা আসলে এক খুনি এবং সে নিজের স্ত্রীকে হত্যা করেছিল। কুসুম যখন এই অপবাদ শুনল, তখন সে ভেঙে না পড়ে সত্যের সন্ধানে নামল। সে নীলাদ্রির সাহায্য নিয়ে পুরনো পুলিশ রেকর্ড ঘাঁটতে শুরু করল এবং বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য। মল্লিকা দেবীর মৃত্যু আসলে কোনো দুর্ঘটনা বা হত্যা ছিল না, বরং তাকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল এক পুরনো কারখানায় এবং সেই খুনের সাক্ষী ছিল রাজবাবু নিজে। কুসুম যখন এই সত্যিটা জানতে পারল, তখন তার মাথায় আকাশ ভেঙে পড়ল। সে কি করে তার শ্বশুর মশাইকে এই অপরাধের কাঠগড়ায় দাঁড় করাবে? কুসুম দোটানায় পড়ে গেল, একদিকে তার মৃত মায়ের বিচার আর একদিকে তার বর্তমান পরিবারের সুখ। কুসুমের এই নীরবতা আয়ুষের মনে সন্দেহের দানা বাঁধল। সে ভাবল কুসুম হয়তো তার বাবার সম্পত্তির লোভে রাজবাবুর বিরুদ্ধে কোনো চক্রান্ত করছে। কিন্তু কুসুম রাত্রে রাজবাবুর ঘরে গিয়ে তাকে সোজাসুজি প্রশ্ন করল। রাজবাবু কান্নায় ভেঙে পড়লেন এবং স্বীকার করলেন যে তিনি নিরুপায় ছিলেন, কারণ অবিনাশ চ্যাটার্জি তাকে ব্ল্যাকমেইল করেছিল তার ছোট ভাইয়ের প্রাণ বাঁচানোর বদলে। রাজবাবু কুসুমের কাছে ক্ষমা চাইলেন এবং বললেন, তুই যা বিচার করবি আমি মাথা পেতে নেব। কুসুম রাজবাবুকে ক্ষমা করে দিল, কিন্তু সে চাইল এই অপরাধের মূল হোতা অবিনাশ চ্যাটার্জি এবং দেবলীনাকে চিরতরে শেষ করতে। কুসুম এক বিশাল ফাঁদ পাতল। সে ঘোষণা করল যে সে গাঙ্গুলি বাড়ির সব সম্পত্তি ছেড়ে দিয়ে তার বাবার সাথে চলে যাচ্ছে। এই খবর পেয়ে দেবলীনা জেল থেকে প্যারোলে বেরিয়ে এলো সেই সম্পত্তি কবজা করার জন্য। দেবলীনা যখন সেই পুরনো কারখানায় পৌঁছাল যেখানে মল্লিকা দেবীকে মারা হয়েছিল, সেখানে সে দেখল কুসুম একা দাঁড়িয়ে আছে। দেবলীনা অট্টহাস্য করে বলল, আজ তোর জীবনের শেষ দিন কুসুম। কিন্তু ঠিক তখনই কারখানার চারপাশ থেকে পুলিশ এবং আয়ুষ বেরিয়ে এলো। কুসুম আসলে সবটা রেকর্ড করে রেখেছিল। দেবলীনা যখন নিজের মুখে স্বীকার করল যে সে আর তার বাবা মিলে মল্লিকা দেবীকে সরিয়েছিল, তখন আইন তার টুঁটি চেপে ধরল। দেবলীনা পালানোর চেষ্টা করলে কুসুম তাকে তলোয়ারের মুখে আটকে ফেলল এবং বলল, তোদের মতো পাপীদের জায়গা কেবল অন্ধকার নরকে। দেবলীনা ও অবিনাশ চ্যাটার্জিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, আর কুসুমের বাবাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হলো। রাজবাবু নিজের ভুল স্বীকার করে জনসমক্ষে কুসুমের কাছে ক্ষমা চাইলেন, যা কুসুমের সম্মানকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেল। ইন্দ্রাণী গাঙ্গুলিও নিজের ভুল বুঝতে পেরে কুসুমকে বুকে টেনে নিলেন এবং বললেন, তুই শুধু এই বাড়ির লক্ষ্মী নস, তুই এই বাড়ির বিবেক। কুসুম আর আয়ুষের সম্পর্কের মাঝে যে শেষ দেয়ালটা ছিল তাও ভেঙে গেল। আয়ুষ কুসুমের হাতে হাত রেখে বলল, আমি কোনোদিন ভাবিনি ভালোবাসা এতটা শক্তিশালী হতে পারে।
কুসুম হাসল এবং বলল, ভালোবাসা যখন ন্যায়ের সাথে যুক্ত হয় তখন তা অপরাজেয় হয়ে ওঠে। কয়েক মাস পর কুসুমের বাবা সুস্থ হয়ে ফিরে এলেন এবং তিনি কুসুম ও আয়ুষের হাত মিলিয়ে দিয়ে বললেন, আমি আমার মেয়েকে এক যোগ্য মানুষের হাতে দিয়ে যাচ্ছি। গাঙ্গুলি বাড়িতে আবার সানাই বাজল, তবে এবার আর কোনো মেকি আড়ম্বর নয়, বরং এক সত্যিকারের মিলনের উৎসব। কুসুম এখন শুধু এক গৃহবধূ নয়, সে এক সফল উদ্যোক্তা এবং সমাজকর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করল। সে সেই সব মেয়েদের জন্য লড়াই শুরু করল যারা সমাজ ও পরিবারের ষড়যন্ত্রের শিকার। কুসুমের জীবনে যে অন্ধকার মেঘ বারবার আসছিল তা যেন চিরতরে কেটে গিয়ে এক সোনালি ভোরের সূচনা করল, যেখানে কেবল বিশ্বাস, সম্মান আর নিঃস্বার্থ ভালোবাসার জয়গান ধ্বনিত হতে থাকল। এভাবেই কুসুমের সংগ্রাম শেষ হল এক মহাকাব্যিক পরিণতির মাধ্যমে, যেখানে প্রতিটা বাধা তাকে আরও বেশি শক্তিশালী করে তুলেছিল। আর আয়ুষ ও কুসুমের এই অমর প্রেম কাহিনী বাংলার ঘরে ঘরে এক নতুন রূপকথা হয়ে রয়ে গেল। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।